হাই সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একদম নতুন একটা ভিডিওতে। একদম ভোর 6টার সময় বেরিয়ে গিয়েছিলাম আমরা একটা জায়গায়। নিশ্চয়ই বলবো জায়গাটা কোথায়। তার আগে একটু পেট পুজো করে নেওয়া যেতেই পারে, কারণ যেহেতু অনেক সকালবেলা আমরা বেরিয়েছিলাম, কিছু টিফিন করে বেরোনো হয়নি। তাই মাঝে একটা দোকানে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম কিছু টিফিন করার জন্য। আজকে আমরা গিয়েছিলাম কন্যাকুমারীতে। সবাই আশা করি প্রায় জানো কন্যাকুমারী একদম ভারতের শেষ পয়েন্টে অবস্থিত কন্যাকুমারী। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমি কিভাবে গেছিলাম। আমি ব্যাঙ্গালোর থেকেই ট্রাভেল করছিলাম। সো ব্যাঙ্গালোর থেকে ট্রেন ধরে আমরা গিয়েছিলাম মাদুরাইতে, কারণ মাদুরাইতে আমাদের কিছু কাজ ছিল। সেই কারণে মাদুরাই থেকে দেন কন্যাকুমারী গেছিলাম। ব্যাঙ্গালোর থেকে ট্রেন ধরে ফার্স্টে মাদুরাই গেছি। তো ওখানে একটা হোটেলে স্টে করার পরে আমরা সেই হোটেলের সাথে কন্ট্যাক্ট করে তাদেরই প্রোভাইড করা একটা গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেছিলাম এই ফেরিঘাটে। এই ফেরিঘাট অবধি গাড়িটা পৌঁছবে, তার উপরে তো আমাদেরকে লঞ্চে করে যেতে হবে, যে কারণে আমরা ওই অবধি গাড়ি করে গেছিলাম। গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল। তো আমরা প্রায় গাড়িতে 420 কিলোমিটার মতো ট্রাভেলিং করেছিলাম, মানে যাওয়া আসা সমেত বলছি। আর এখানে ফেরিঘাটের দুরকম লাইন ছিল, একটা 100 টাকার টিকিট, একটা 300 টাকার টিকিট। যেহেতু 100 টাকার টিকিটে প্রচণ্ড বড় লাইন ছিল, তাই আমরা 300 টাকার টিকিটটাই কেটেছিলাম। এবারে আসি মেন কথায়। এই যে তোমরা দেখলে অনেক দূরে একটা সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট মতো দ্বীপ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা দ্বীপ না, ওটা হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল। এবারে আসি বিবেকানন্দ রক মেমোরিয়ালটা অ্যাকচুয়ালি কি। ভারতের তামিলনাড়ু রাজ্যের মধ্যে কন্যাকুমারী অবস্থিত, এটা সবাই জানো, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর একসাথে মিলেছে। এই রক মেমোরিয়াল ও স্বামী বিবেকানন্দের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত। প্রায় 1892 সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণের শেষ পর্যায়ে কন্যাকুমারীতে গিয়েছিলেন। তিনি সমুদ্রের মাঝে অবস্থিত একটি পাথুরে শিলায় সাঁতার কেটে পৌঁছে গেছিলেন। প্রায় 3 দিন ধ্যানমগ্ন অবস্থায় কাটিয়েছিলেন। ধ্যান করার সময় তিনি ভারতের অতীত, বর্তমান দুরবস্থা এবং ভবিষ্যৎ এই সম্পর্কে অনেক কিছু গভীর ভাবনা করতে পারেন। আবার অনেকের মতে এখানেই এই যে তিনি ধ্যান করেছিলেন, এই ধ্যানের মাধ্যমেই তার মনের যে নবজাগরণ ঘটেছিল, এই ভারতের স্পষ্ট রূপরেখা গড়ে উঠেছিল তার মনে। এবং এই রূপরেখাই তিনি শিকাগো ধর্মসভায় তার ঐতিহাসিক ভাষণের পথ প্রস্তুত করেন। স্বামী বিবেকানন্দের এই স্মৃতিকে অমর করে রাখার জন্য 1963 সালে বিবেকানন্দ শিলা স্মারক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই উদ্যোগের প্রধান অনুপ্রেরণা ছিলেন তৎকালীন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী। বহু বাধা, অর্থ সমস্যা ও বিতর্কের মাধ্যমে কিন্তু কিছু পিছিয়ে থাকেনি। সমগ্র ভারতবর্ষের মানুষের সহযোগিতায় এই কাজ এগিয়ে যায়। শেষ অবধি 1970 সালের 2রা সেপ্টেম্বর বিবেকানন্দ শিলা স্মারক জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। স্মারকের মূল অংশ দুটি ছিলেন। একটা হলো যেখানে নীরব ধ্যান ও আত্মচিন্তনের পরিবেশ রয়েছে, আর একটা যেখানে শিলায় স্বামী বিবেকানন্দের পায়ের ছাপ স্থাপন করা হয়েছে। আজ বিবেকানন্দ শিলা স্মারক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য, ভারতীয় চেতনা ও স্বামী বিবেকানন্দের আদর্শের এক শক্তিশালী প্রতীক। ইতিহাস সম্পর্কে আমার যতটুকু জ্ঞান সেটুকু দিয়েই আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। যদি এর মধ্যে আরও কিছু থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমারও জানা হবে, সঙ্গে সকল ভিউয়ার্সদেরও জানা হবে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ভারতের একদম শেষ প্রান্তে, মানে একদম লাস্ট পয়েন্ট যেটাকে বলা যেতে পারে। তো এখানে বেশ ভালোই এনজয় করেছিলাম, বেশ রোদ ছিল। এবার আমরা তো সেরকমভাবে প্রিপারেশন নিয়ে যাইনি যে আমরা সমুদ্রে নামবো, সেই কারণে নামতে পারিনি। কিছুটা বেশ প্রায় ভিজেই গিয়েছিল পা, কিছুটা গিয়েছিলাম আর কি। এখান থেকে দেখার অনেক কিছুই আছে, অনেক রকম ট্যুরিস্ট ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা যেহেতু প্রিপারেশন নিয়ে যাইনি এখানে নামবো বলে একটু ভিজে গিয়েছিলাম, যে কারণে আর অন্য কোথাও যেতে পারিনি। অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। প্রায় 4টে সাড়ে 4টে অবধি বিকেল আমরা এখানেই কাটিয়েছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। অনেকটাই ট্রাভেল করে আমাদেরকে হোটেলে যেতে হয়েছিল, যে কারণে আমাদের পৌঁছতে প্রায় 9টা বেজে গেছিলো রাত। তো আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।